আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। শিফা ঘুমাচ্ছে, আমি চুপি চুপি বিছানা থেকে উঠে চলে এসেছি। এখন খুব সকাল, তাই এখন আর ওকে ডাকবো না। আজকে ওর স্কুল নেই, আজকে স্কুল ছুটি। যেদিন ওর স্কুল থাকে না সেদিন আর আমি ওকে সকাল সকাল ঘুম থেকে ডাকি না। যখন ওর ঘুম শেষ হবে সে নিজে থেকেই উঠে যাবে, আর উঠেই সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, মা আজকে সকালের নাস্তায় কী বানিয়েছো? ছুটির দিনে শিফা ঘুম থেকে উঠেই এই প্রশ্নটা করে, তবে যখন স্কুল থাকে তখন আর এই প্রশ্নটা করে না। স্কুল থাকলে দেখা গিয়েছে সে প্রায় সময় নাস্তা করতে পারে না, আবার মাঝে মাঝে হালকা পাতলা কিছু একটা খাইয়ে দিই, আর না হলে বাহির থেকে কিনে দিই। তবে চেষ্টা করি বাসা থেকে কিছু খাইয়ে দেওয়ার। একজন আপু জানতে চেয়েছেন আমি কি শিফাকে স্কুলে টিফিন দেই কি না, আর যদিও বা দেই তাহলে কি বাসা থেকে টিফিন তৈরি করে দেই নাকি বাহির থেকে কিছু কিনে দেই। আচ্ছা, এখন তো জানুয়ারি মাস চলছে, তাই স্কুলে তেমনভাবে ক্লাস হচ্ছে না, মাত্র 2 ঘন্টা স্কুল সময়, তাই আর টিফিন দিতে হয় না। তবে শিফা যখন ক্লাস 2তে ছিল তখন আমি ওকে টিফিন দিয়েছি, বাসা থেকেও তৈরি করে দিয়েছি, আবার দেখা গিয়েছে মাঝে মাঝে বাহির থেকেও কিনে দিয়েছি। আপু চাচ্ছিলেন আমি শিফাকে স্কুলের টিফিনে কি কি দেই সেটা যেন শেয়ার করি, তবে এখন যেহেতু আমি স্কুলে টিফিন দিচ্ছি না তাই শেয়ার করতে পারছি না। ফেব্রুয়ারি মাস থেকে যখন ফুল টাইম স্কুল শুরু হবে তখন অবশ্যই শিফাকে বাসা থেকে টিফিন তৈরি করে দিতে হবে, আর না হয় বাহির থেকে দিতে হবে ইনশাআল্লাহ। তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে শিফার স্কুলের টিফিনে আমি শিফাকে কি কি তৈরি করে দিই। আপনাদের তানজিনা আপু হচ্ছে ফ্রিতে প্রমোটার, মানে ফ্রি প্রমোট করি আর কি। আচ্ছা, এই চাটা এত বেশি মজা, এটা হচ্ছে জিঞ্জার টি। আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি বলবো, বিশেষ করে এটায় হচ্ছে আদার ফ্লেভারটা খুবই স্ট্রং, এই জন্য বেশি ভালো লাগে। আর তাছাড়াও বানাতে কোনো প্যারা নেই, একটু গরম পানি করে বানিয়ে নাও, বাস হয়ে গেল। আর এই চাটাতে চিনিও দিতে হয় না, একদম পারফেক্ট মিষ্টি। আলহামদুলিল্লাহ আমার সকালের নাস্তা করা হয়ে গিয়েছে। আমি নাস্তা করতে করতে শিফা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে বললাম ফ্রেশ হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে এখন আমি শিফার নাস্তাটা রেডি করে নিব। আজকে হচ্ছে আমি শিফার জন্য স্পেশাল নাস্তা বানাবো, মানে স্পেশাল বলতে ওর জন্য স্পেশাল আর কি। ওকে চিকেন দিলেই ও মহা খুশি, তো ওর জন্য হচ্ছে চিকেন ফ্রাই করে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটা পরোটা ভেজে দিচ্ছি, এটা ফ্রোজেন পরোটা। শিফা মুচমুচে করে পরোটা ভেজে দিলে পছন্দ করে, তাই ওর জন্য একদম মুচমুচে করে পরোটাটা ভেজে নিয়েছি। আর চিকেনটা হচ্ছে আমি রাতেই ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন শুধুমাত্র ফ্রাই করে নিয়েছি, বাস হয়ে গিয়েছে। শিফা আসলে বুঝতে পারেনি যে ওকে আমি সকালের নাস্তায় কী দিব। ও ঘুম থেকে উঠে আমাকে নুডলস খেতে দেখেছে, ও ভেবেছে আমি ওকে নুডলসই দিব। যখন আমি চিকেন ফ্রাই দিয়েছি ও এত বেশি খুশি হয়েছে। আমি কিন্তু এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আমি যখন শিফার জন্য কোনো স্পেশাল খাবার রান্না করি বা ওর পছন্দের কোনো খাবার রান্না করি তখন আমি বলি না, আমার কাছে সারপ্রাইজ দিতে ভালো লাগে। আমি বলেছি ওকে যে তুমি ডাইনিং টেবিলে বসো, মা তোমার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি। আমি যখন ওকে ডাইনিং টেবিলে নাস্তাটা দিয়েছি ও এত বেশি খুশি হয়েছে, আর বলছিল যে মা আমি খুব সুন্দর স্মেল পাচ্ছিলাম, আমি ভেবেছিলাম এই গুড স্মেলটা মনে হয় অন্য কোনো বাসা থেকে আসছে, তার কারণ হচ্ছে তুমি তো নুডলস খাচ্ছিলে, আমাকেও নুডলস দিবে এটা ভেবে আমি বুঝতেই পারিনি যে তুমি আমাকে চিকেন ফ্রাই দিবে। আর কি যে খুশি হয়েছে, এই খুশিটাই হচ্ছে একটা মায়ের জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ। শিফাকে নাস্তা দিয়ে আমি চলে এসেছি বেডরুমে। এখন আমি বেডরুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিব, আর ফার্নিচারগুলো একটু মুছে নিব। খুব বেশি একটা মুছতে হবে না, হালকা ধুলাবালি পড়েছে ওগুলোই পরিষ্কার করে নিব। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেডরুম তো গোছানো হয়ে গিয়েছে, এবার চলুন আপনাদের পছন্দের ড্রেসটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিই। প্রথমে আপনাদেরকে জামাটা দেখিয়ে দিচ্ছি, আহামরি কিছু না, খুব সিম্পল ডিজাইন, তারপরও আমি ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। জামাটা বানানো হয়েছে এক কালারের গজ কাপড় দিয়ে, আর এটা হচ্ছে জামার হাতা। জামার হাতাতে সালোয়ারের কাপড় আর ওড়নার কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে। প্রিন্টের কাপড়টাতে গোল্ডেন কালারটাকে বেশি হাইলাইট করা হচ্ছে আমার মনে হয়েছে, তাই আমি সম্পূর্ণ জামাটাতে গোল্ড কালারের লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন হাতার মাঝখানের অংশে হচ্ছে প্রিন্টের কাপড় আর দুই সাইডে হচ্ছে লেস দেওয়া হয়েছে।
জামার গলাতেও খুব সিম্পলভাবেই লেস দিয়ে ডিজাইন করা হয়েছে, তেমন কোনো ডিজাইন দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমি হিজাবি এবং নিকাবি বলা যেতে পারে, তাই আমি জামার গলাতে সবসময় একদম সিম্পল ডিজাইন দিই, তেমন কোনো ডিজাইন দেই না। আমি যতটুকুই ডিজাইন করি সেটা হচ্ছে জামার নিচের অংশে আর হাতার অংশে। এটা হচ্ছে জামার নিচের অংশ, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই পাশেই সম্পূর্ণ লেস দেওয়া হয়েছে। আর নিচের অংশটাই কিন্তু এই জামার মূল সৌন্দর্য, এটা এইভাবে রাউন্ড করে কাটা হয়েছে, সোজা করে কিন্তু কাটা হয়নি। সোজা করে কাটলে তখন আবার দেখতে ভালো লাগবে না। আর রাউন্ড করে কাটার কারণে দুই সাইড দিয়ে হালকা কোনা বের হয়ে থাকে, এতে এই জামাটা দেখতে বেশি সুন্দর লাগে। আর প্যান্ট আর কি দেখাবো, এটা হচ্ছে একদম সিম্পলভাবে প্লাজো প্যান্ট বানানো হয়েছে, পাশটা একটু বেশি করে দেওয়া হয়েছে এই আর কি। আর এটা হচ্ছে ওড়নাটাও আর কি খুলে দেখাবো, এটা তো প্রিন্টের গজ কাপড়, খুলে দেখানোর মতো কিছু নেই। জামাটা বানানো হয়েছে এক কালারের গজ কাপড় দিয়ে, আর সালোয়ার আর ওড়না বানানো হয়েছে প্রিন্টের গজ কাপড় দিয়ে। আর জামার কাপড়টা হচ্ছে কটন সুতি কাপড়, আর সালোয়ার আর ওড়নার যে কাপড়টা এটা একদম সুতিও না, আবার দেখা গিয়েছে টিস্যু কাপড়ও না, কাপড়টা যেন একটু কেমন জানি না। সকালে নাস্তা করার পর প্লেট বাটিগুলো আর পরিষ্কার করে ধোয়া হয়নি, এখন ধুয়ে নিচ্ছি। আমার ভিডিও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক আপু আন্টিরাই দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেন। অনেক দিন যাবৎ আমার কিছু আপু খুব করে জানতে চাচ্ছিলেন আমার বাসার ভাড়া কত, প্লাস আমার সংসার খরচ কত। প্রতিটা সংসারের খরচ ভিন্ন, কারোরটাই কারোর সাথে মিলবে না, তাই এই সম্পর্কে আমি খুব বেশি কিছু বলছি না। তবে ব্রাহ্মণবাড়িয়া শহরে কত টাকার মধ্যে কেমন বাসা ভাড়া নিতে পারবেন, কি কি খরচ হতে পারে, সেই সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমে ছোট ফ্ল্যাট বাসা দিয়ে শুরু করছি। ছোট ফ্ল্যাট বলতে আমি বোঝাচ্ছি 2 বেডরুমের যে ফ্ল্যাটগুলো হয় সেইগুলোকে। 2 বেডরুমের ফ্ল্যাটে থাকে হচ্ছে 2টা বেডরুম, একটা ডাইনিং রুম, আর একটা বারান্দা, একটা ওয়াশরুম, একটা কিচেন। এই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 7,000 অথবা 7,500 টাকা হতে পারে। দাম একটু কম বেশি হতে পারে, ফ্ল্যাট নতুন বা পুরাতন এই অনুযায়ীও দাম কম বেশি হয়ে থাকে। আবার দেখা গিয়েছে এক এক সাইড অনুযায়ীও দাম কম বেশি হয়ে থাকে। আশা করছি এটা আপনারা বুঝে নেবেন। এখন আসি 4 রুমের ফ্ল্যাটে। 4 রুমের ফ্ল্যাটে হচ্ছে আপনি 3টা বেডরুম পাবেন, আর একটা হচ্ছে ডাইনিং রুম, 2টা ওয়াশরুম, একটা কিচেন, 2টা বারান্দাও থাকতে পারে, আবার একটা বারান্দাও থাকতে পারে। 4 রুমের ফ্ল্যাট ভাড়া হচ্ছে 9 থেকে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি আরও একটু বড় ফ্ল্যাট চান, যেমন 5 রুমের, সেখানে হচ্ছে 3টা বেডরুম থাকবে, ডাইনিং ড্রয়িং আলাদা থাকবে, আর এটার ভাড়া হচ্ছে আপনি 12 থেকে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। খুব সুন্দর ফ্ল্যাট। আর এর থেকেও যে বড় ফ্ল্যাট আছে সেটা হয়তো আপনি 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। মোট কথা হলো আপনি আপনার বাজেট অনুযায়ী সব ধরনের ভাড়া বাসাই পেয়ে যাবেন। ওই যে একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি, ব্যাপারটা কিছুটা এমনই। আপনার বাজেট যত বেশি হবে আপনি তত সুন্দর বাসা পাবেন। আবার দেখা গিয়েছে পুরাতন বাসা হলে ওইটার ভাড়া একটু কম হয়ে থাকে আর কি। এখন আসি বাসা ভাড়া নেওয়ার পর যে এক্সট্রা খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলো কি কি। এখন যে নতুন ফ্ল্যাট বা বিল্ডিং করা হচ্ছে সেই বিল্ডিংগুলোতে কোনোটাতেই কিন্তু সরকারি যে গ্যাসের লাইনটা দেওয়া থাকে সেটা থাকলেও আপনি সেই গ্যাস ইউজ করতে পারবেন না, মানে লাইন দেওয়া থাকলেও আপনি সেই গ্যাস ব্যবহার করতে পারবেন না, আপনাকে সিলিন্ডার গ্যাসই ব্যবহার করতে হবে। আর আপনি যদি একদম পুরাতন বাড়িতে ওঠেন তাহলে আপনি সরকারি যে গ্যাসটা আছে সেটা পাবেন, কিন্তু নতুন কোনো ফ্ল্যাটে বা নতুন কোনো বিল্ডিংয়ে আপনি সেটা পাবেন না। আপনাকে টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস কিনতে হবে, আর সেটা দিয়ে আপনাকে রান্না করতে হবে। তার মানে এটা হচ্ছে একটা এক্সট্রা খরচ। তার উপরে আবার কারেন্ট বিল, সেটাও আপনাকেই দিতে হবে। আবার খাওয়ার পানির যেই বিল সেটাও আপনাকে দিতে হবে। আমরা যেই পানিটা পান করি তার বিলও কিন্তু আমি আলাদাভাবেই দিয়ে থাকি। কারেন্ট বিল এবং খাবার পানির বিল আমাকে দুইটাই দিতে হয়। ও আচ্ছা, আরেকটা কথা, আমরা যেই পানি দিয়ে সংসারে যাবতীয় কাজকর্ম করে থাকি সেই পানির বিলও কিন্তু আমরা ভাড়াটিয়ারাই দিয়ে থাকি। মানে শহরে থাকতে হলে আপনি কোনো কিছুই ফ্রিতে পাবেন না, সব কিছুই আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তার উপরে আপনার মানে যে বিল্ডিংয়ের মালিক যদি একটু কিপটে হয় তাহলে তো আপনার খরচ আরও বাড়িয়ে দিবে। যেমন ধরেন আপনার বাসার যদি কোনো কিছু নষ্ট হয়, সেটা 10 টাকার হোক কিংবা 100 টাকার হোক, সেটাও আপনাকেই ঠিক করাতে হবে, কোনোভাবেই উনি আপনাকে ঠিক করে দিবে না। তার উপরে তো আরও অনেক খরচ আছে, যেমন সংসার খরচ, বাচ্চার স্কুল খরচ, ডক্টর, পোশাক আশাক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আসলে এই সম্পর্কে আমি খুব বেশি একটা বলতে চাচ্ছি না, এটা আমি প্রথমেও বলেছি প্রতিটা সংসারের খরচ ভিন্ন। আমি যদি এখন বেশি কিছু বলি তাহলে এটা নিয়ে নেগেটিভ মন্তব্য হতে পারে, এটা আমি চাচ্ছি না।
আর তাছাড়াও সংসার খরচ কিন্তু হাজব্যান্ডের ইনকামের উপরে নির্ভর করে। হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী কিন্তু আমরা একটা বাজেট করে নিই যে এই বাজেটের মধ্যে আমরা 1 মাস সংসার চালাবো। এভাবেই কিন্তু সংসার চালাতে হয়। বিশেষ করে আমার যে প্রবাসী আপু কিংবা ভাবিরা আছেন বলবো হাজব্যান্ডের টাকা আসলে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ হচ্ছে বাংলাদেশের সংসার খরচ, আরেক ভাগ হচ্ছে দূরপ্রবাসে আপনার হাজব্যান্ডের সংসার খরচ, আরেক ভাগ হচ্ছে সেভিংস। সেভিংস ছাড়া কিন্তু জীবন একদমই অন্ধকার। সব টাকা মোটেও খরচ করা যাবে না, সেভিংসও কিন্তু করতে হবে। তো সেইভাবেই আপনি প্রতি মাসের সংসার খরচটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিবেন যে কিভাবে কি করলে ভালো হবে, কতটুকু খরচ করলে ভালো হবে। এটা আসলে আপনাদের নিজেদের উপরেই নির্ভর করবে যে আপনারা কত টাকার মধ্যে সংসার চালাতে পারবেন। এই তো আর কি বলবো, মানুষ মাত্রই ভুল, কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শীত আমার খুব পছন্দ, বিশেষ করে শীতের সময় একদম ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। গরমের সময় তো আর এত শাকসবজি পাওয়া যায় না, বিশেষ করে এই সবজিগুলা যেমন ব্রোকলি, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো তো ভুল করেও পাওয়া যায় না। তাই আমি কিছু ফ্রোজেন করে রাখছি। শিফা আবার পিৎজা খুব পছন্দ করে, তো পিৎজা বানানোর জন্য দেখা গিয়েছে ক্যাপসিকামটাই পাওয়া যায় না, তাই আমি কিছু ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর এইভাবে শীতের সবজি ফ্রোজেন করে রাখলে সারা বছর জুড়ে খাওয়া যায়। বিশেষ করে ব্রোকলি আর ক্যাপসিকাম এটা তো সবসময় পাওয়া যায় না। তো এভাবে ফ্রোজেন করে রেখে দিলে যখন ফিশ ফ্রাই করা হয় অথবা চিকেন ফ্রাই করা হয়, সেই মশলাটা দিয়ে একটু ফ্রাই করে নিলে না এত মজা লাগে, মানে হালকা একটু তেলে ভেজে নিলে অনেক ভালো লাগে। আর সাথে যদি 1-2টা আলু দেওয়া যায় তাহলে আরও বেশি মজা লাগে। আমরা এভাবেই খেয়ে থাকি। আপনাদের ভাইয়া বাংলাদেশে আসলে আমার বাসায় ফিশ ফ্রাইটা একটু বেশি খাওয়া হয় পরোটা দিয়ে। আপনাদের ভাইয়া এবং শিফা অনেক বেশি পছন্দ করে, তখন সাথে এই ধরনের সবজি থাকলে আমি একটু ভেজে দিই, এটা আবার অনেক বেশি মজা লাগে। সবসময় তো আর হাতের কাছে থাকে না, ওই যে গরমকাল আসলে তো আর পাওয়াই যায় না, তাই এখনই সুযোগ ফ্রোজেন করে রাখার, একটু বেশি করে রাখলে ভালো হতো। দেখি পরে আবার আনলে রেখে দিব আর কি। দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে, প্রথমেই ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে শিমের বিচি ছিলে নিচ্ছি। যদিও এটা অনেকটাই কষ্টের কাজ, তারপরও আমরা এই কষ্টটা করতে রাজি আছি। তার কারণ হচ্ছে শুধুমাত্র এই তরকারিটা খাওয়ার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এটা আমাদের বাসার সবার এত বেশি পছন্দ কি বলবো। আর আমার ছোট্ট শিফাও কিন্তু এই শিমের বিচির তরকারি অনেক বেশি পছন্দ করে। ভাবছি কিছু শিমের বিচি ফ্রোজেন করে রাখবো, আবার ভয়ও পাচ্ছি যে পরে খাওয়া যাবে কিনা। যদি আবার নষ্ট হয় তখন তো খুব খারাপ লাগবে। শিমের বিচি আমি কখনো ফ্রোজেন করে রাখিনি, তাই আমি বুঝতে পারছি না যে আসলে এটা রাখা ঠিক হবে কিনা। আপনারা কেউ যদি ফ্রোজেন করে রেখে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে পরে আসলে এটা খেতে কেমন লাগে, তাহলে আমি রাখবো আর কি। যদি ভালো লাগে তা না হলে রাখবো না। তো আমি শিমের বিচি রান্না করার সময় যেটা করি, প্রথমে একটু ভাপিয়ে নিই। আমার আম্মাকে দেখেছি এইভাবে রান্না করতে, তাই আমিও এইভাবে রান্না করি। আর এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়ে আদা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছুই দিচ্ছি। এই তরকারিটা একটু বেশি করে মশলা দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। আর তাছাড়াও আমি একটু মশলা বেশিই খাই। যদিও বেশি মশলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, তারপরও আমরা বাঙালি জেনে শুনে বিষ পান করার লোক। আমরা কিন্তু সব কিছুই জানি, বুঝি যে কোনটা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে আর কোনটা খেলে ভালো হবে। তারপরও যেটা বেশি ক্ষতি করে আমরা কিন্তু সেটাই বেশি করে খাই, তাই না? কি করব বলেন, ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গিয়েছে বেশি বেশি করে মশলা দিয়ে তরকারি খাওয়ার। এখন তো আসলে কম মশলা দিয়ে একদমই তরকারি খেতে পারি না। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা শিমের বিচিগুলোও দিয়ে দিয়েছি। আর অন্য দিক দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। আমি দেখেছি অনেকেই আছেন মিষ্টি কুমড়া ভাজি করার সময় মিষ্টি হওয়ার জন্য চিনি দেন সাথে, অথবা তরকারি রান্না করার সময় একটু চিনি দেন যেন মিষ্টি কুমড়া মিষ্টি লাগে। আর দেখেন আমি কি করেছি, মিষ্টি কুমড়া ভাজি ঝাল হওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, বুঝেন অবস্থা। ঝাল ঝাল খাবার আমার অনেক বেশি পছন্দ, আমি প্রচুর পরিমাণে ঝাল খেতে পারি। শিমের বিচির তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, লাস্টে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্না করতে আমার একটু দেরি হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে শিমের বিচি ছিলতে বসেছি, মোটামুটি অনেকটা সময় লেগেছে। আমার মিষ্টি হুসনা আপু বলেছিল আমি যেন ভিডিওতে আপুর নাম বলি। আপুটা মাশাআল্লাহ এত কিউট, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখে। আপুর ছোট্ট কিউট একটা পরী আছে, ওর নাম হচ্ছে আদিবা তুহা। ওর বয়স মাত্র 1 বছর। মাশাআল্লাহ কি সুন্দর নাম, তাই না? আপুর খুব ইচ্ছে ওকে মাদ্রাসায় পড়াবে, হাফিজা বানাবে। সবাই মন থেকে আপুর মেয়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আপুর মনের সকল ইচ্ছে পূরণ করেন, আমিন।
লাবিবা আপু বলেছিল আমি যেন ভিডিওতে আপুর নাম বলি। এই তো আমার মিষ্টি লাবিবা আপু, আমি তোমার নাম বলেছি। অনেক আপুরাই ভিডিওতে কমেন্ট করে থাকেন, আপু প্লিজ তুমি আমার নাম বলো। আমি আসলে অনেক সময় কমেন্ট হারিয়ে যায়, আবার অনেকগুলো কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে রেখে দেই, পরে হয়তো কোনো কারণে ভুলে যাই। আপনাদের তানজিনা আপুর সাথে অভিমান না করে প্লিজ একটু কষ্ট করে মনে করিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি একটু একটু করে সবার নাম ভিডিওতে বলার চেষ্টা করব। একদিনে যদি আমি ভিডিওতে সবার নাম বলি তাহলে আপনাদের কাছেই ভালো লাগবে না। আজকের 2টা কমেন্টও অনেক দিন আগে করা হয়েছে, হঠাৎ করে গ্যালারি চেক করতে গিয়ে খুঁজে পেয়েছি, তাই মনে হলো আপুদের নাম বলে দিই, তাই আজকের ভিডিওতে বলে দিয়েছি। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।